নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। দর্শক, আজকে আমরা যে সংবাদটা আপনাদের সামনে তুলে ধরবো এটা কিন্তু গুরুত্বপূর্ণ শুধু নয়, একটা বিশেষ এবং বড় বড় যদি বলা যায়, অক্ষরে যদি বলা যায়, ভীষণ ইম্পর্টেন্ট এই নিউজ, যে নিউজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। সুপ্রিম কোর্ট, ভারতবর্ষের সর্বোচ্চ কোর্ট, যাকে ভারতবর্ষের মন্দির বলা হয়, সেই মন্দিরের দেবতা বিক্রি হয়ে গেছে। সেই মন্দিরের দেবতা যদি বিক্রি হয়ে যায় তাহলে তাহলে আমরা কি করতে পারি বা আমাদের কি করা উচিত, এটা নিয়েই কিন্তু আজকের এই বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি। দর্শক, আজকেও সুপ্রিম কোর্টে কিন্তু এসএসসির যে 26,000 শিক্ষক নিয়োগের যে মামলা, সেই মামলা শোনা হয়নি। সেই মামলা কিন্তু আজকেও স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয়েছে। আজকেও কিন্তু মামলার কোনো শুনানি হয়নি। স্থগিতাদেশ নয়, একদম শুনানি হয়নি। আবার তারিখ, তো প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমরা দেখছি তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। তো এই রকম পরিস্থিতি চলতে চলতে গতকাল সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছিলেন, মানে একতরফা একটি মাত্র বিষয়ের ওপর রায় দিয়েছেন। তিনি কি বলেছেন? তিনি বলছেন যে যে সমস্ত জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করছেন তাদের আজকে বিকেল 5টার মধ্যে কর্মবিরতি ত্যাগ করে, বন্ধ করে কর্মে নিয়োগ হতে হবে। যদি যেটা না করেন তাহলে রাজ্য সরকার তাদের যা ইচ্ছে, মানে মমতা ব্যানার্জিকে লাইসেন্স দিলেন সুপ্রিম কোর্ট, যে আপনার যা ইচ্ছে আপনি সেইভাবে পদক্ষেপ নিতে পারবেন, কোনো বাধা থাকবে না। আর যদি রাজ্যের যারা জুনিয়র ডাক্তাররা তারা যদি কর্মে নিযুক্ত হন, তাদের সুরক্ষার দায়িত্বটা দেখবেন। তাদের সুরক্ষার দায়িত্ব নিতে হবে এবং না নিলে কি হবে তার কিন্তু কোনো ব্যাখ্যা বা তার কোনো রিটেন কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশনামায় নেই। এইবারে প্রশ্ন হচ্ছে যে দেখুন, সুপ্রিম কোর্ট কত বড় একটা দুর্নীতিকে সিলমোহর দিচ্ছে। আমরা গতকাল অনেকবার চিন্তা ভাবনা করেছি। আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী শ্রমিক বাগচিকে আমরা অনেক প্রশ্ন করেছিলাম, কিন্তু তারপরেও আমাদের কাছে যে প্রশ্নটা তখন মনে ছিল না, আজকে সেই প্রশ্নটা কিন্তু আমরা উদ্ধার করতে পেরেছি এবং আমাদের বারবার মনে হয়েছে সেই প্রশ্নটা কেন আমরা করলাম না শ্রমিকদাকে। কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই সেই প্রশ্নটা। প্রশ্ন হচ্ছে যে কত বড় দুর্নীতিকে আড়াল করতে চাইছে সুপ্রিম কোর্ট এবং কত বড় একটা বৃহৎ দুর্নীতিতে সিলমোহর দিচ্ছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এবার আপনারা বলবেন, রেড়ে করে উঠবেন যে প্রধান বিচারপতির ওপর এত কথা বলছেন, ইউটিউব চ্যানেল চালিয়ে আপনারা কি মনে করছেন? দর্শক, আমাদের মাথায় যেটুকু বুদ্ধি আছে সেইটুকু বুদ্ধির জোরেই বলছি। আমরা সুপ্রিম কোর্টকে এবং ভারতবর্ষের আইনি যে ভাষা তাকে আমরা শ্রদ্ধা করি, তাকে আমরা স্যালুট করি। যে আইনকে ভালোবাসবে, ভারতবর্ষের যে কানুন, আইন কানুন যে নিয়ম, যে তাকে ভালোবাসবে তাকে আমরা শ্রদ্ধা করব, তাকে রেসপেক্ট করব। আর যে তার গায়ে কালিমা লিপ্ত করতে চাইবে তাকে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। সে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক, ভারতবর্ষের রাষ্ট্রপতি হোক, ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হোক, কেউ পার পাবে না আমাদের কাছে। অন্তত আমাদের যে প্রশ্নটা দর্শক, এবার ভনিতা না করে আপনাদেরকে বলি, সুপ্রিম কোর্ট কত বড় একটা দুর্নীতিকে প্রশ্রয় দিল, শুধু নয় মোহর লাগালো। কেন? সুপ্রিম কোর্ট বলছে যে জুনিয়র ডাক্তাররা যদি কর্মে না ফেরে তাহলে তাদের বিরুদ্ধে রাজ্য সরকার যা পদক্ষেপ নেওয়ার
নিতে পারবে। তাহলে প্রশ্ন হচ্ছে, যে সমস্ত জুনিয়র ডাক্তাররা, তারা জুনিয়র কেন তাদেরকে বলা হচ্ছে? তাদের তো ডাক্তারই বলা যেত। আসলে দর্শক, আপনাদের কাছে বলে রাখা ভালো, রাষ্ট্র সবসময় চায় কম পয়সায় কম লোকদেরকে দিয়ে, পরিশ্রম করিয়ে, তাদেরকে খাটিয়ে মুনাফা লুটার। ঠিক যেভাবে দেখবেন মমতা ব্যানার্জির কূটনৈতিক যে বুদ্ধি, সেই বুদ্ধির চালে ট্রাফিক পুলিশকে নিয়োগ না করে বেশি বেশি পরিমাণে ভলেন্টিয়ার পুলিশ, সিভিক পুলিশ তাদেরকে নিয়োগ করেছেন। কারণ তাদেরকে যদি ঠিক টাইমে স্যালারি নাও দেন, তারা কিচ্ছু করতে পারবে না। এবং স্যালারি দেওয়া হবে, 8 ঘন্টা কাজ করবে, তার বিনিময়ে 8,000, 10,000, 12,000। অথচ পুলিশকে যদি নিযুক্ত করতে হতো, ট্রাফিক পুলিশকে, তাকে কিন্তু 8,000, 10,000 টাকা দিয়ে নিযুক্ত করা যেত না। তাকে কিন্তু 25,000 টাকা পিএফ সমস্ত কিছু তাদেরকে দিতে হতো। তাই বুদ্ধি দেখুন, টাকা কি করে বাঁচিয়ে সেই টাকা দিয়ে নিজের ফুর্তি, নিজের লুট, নিজের লোকদের কেনা, সাধারণ মানুষকে কিনে নেওয়া, এই সমস্ত কাজ করার জন্য কিভাবে টাকাকে বাঁচানো যায় একটা জায়গা থেকে আর আরেকটা জায়গায় ঠেলে খরচা করা যায়। ঠিক সেইভাবে জুনিয়র ডাক্তারদের অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে, তারা প্র্যাকটিস করবে সিনিয়র ডাক্তারদের নেতৃত্বে। তারা সেখানে শিখবেন, তারা সেখানে বোঝার চেষ্টা করবেন কিভাবে একজন রোগীকে দেখা হয়, কিভাবে একজন রোগীর সেবা করা যায়, কিভাবে একজন রোগীর চিকিৎসা হয়, কোন কোন রোগের কি কি চিকিৎসা আছে, কোন কোন রোগের কি ধরনের ওষুধ দিলে তাড়াতাড়ি রিকভারি হতে পারে, ইমার্জেন্সিতে কিভাবে কি 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 কাজ করলে একজন রোগী রিলিফ পায়। এই ধরনের 1,00,000 প্রশ্ন উত্তর হতে পারে, যেগুলো তারা শেখার চেষ্টা করে। তারপর সেই শেখার গণ্ডি পেরোলে তবে তারা ডাক্তারে পরিণত হয়। অথচ দেখুন, সুপ্রিম কোর্ট সিলমোহর দিচ্ছে সেই সমস্ত জুনিয়র ডাক্তাররাই যাতে সাধারণ মানুষকে দেখে এবং সাধারণ মানুষের ট্রিটমেন্ট করে। তার মানে হচ্ছে, আমার আপনার জীবনের কোনো মূল্য নেই। একজন চিকিৎসক যিনি শিখছে, প্র্যাকটিস করছে, আপনাকে আমাকে চিকিৎসা করে তিনি শিখবেন, তিনি প্র্যাকটিস করবেন। আমাদের মতন হাজার হাজার লোককে মেরে দিয়ে তিনি একজন ডাক্তার হবেন। এই প্রবণতাকে স্ট্যাম্প দিচ্ছেন, লোগো মারছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। ভাবতে পারছেন? এইবার আসুন, ধরুন চন্দ্রচূড়ের প্রচুর শরীর খারাপ হয়েছে, চন্দ্রচূড় মহাশয়ের প্রচুর শরীর খারাপ হয়েছে, এমন শরীর খারাপ হয়েছে তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তিনি কিন্তু ওই সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তারকে দিয়ে দেখাবেন না। তিনি তখন স্পেশালিস্ট খুঁজবেন। যে হাসপাতালে যাবেন সেই হাসপাতালে তার যে রোগ হয়েছে সেই রোগের স্পেশালিস্ট ডাক্তার কে আছেন, তাকে দিয়ে চিকিৎসা করাবেন। ঠিক সেইভাবে নরেন্দ্র মোদীও তাই করবেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও তাই করবেন। এবং শুধু তাই নয়, তার ভাইপো একজন সাংসদ, তার কত টাকা থাকতে পারে, তিনি বিদেশে গিয়ে বারবার করে চোখের চিকিৎসা করাচ্ছেন। কেন করছেন না? বাংলার বুকে প্রচুর হসপিটাল আছে, এসজির মতন হাসপাতাল আছে, দিশার মতন হাসপাতাল আছে, কেন সেখানে যাচ্ছেন না? কেন কার্ড দিয়ে লাইন দিয়ে চিকিৎসা করাচ্ছেন না? কেন সেখানকার জুনিয়র ডাক্তারদের কাছে তিনি দেখাচ্ছেন না? মানে হচ্ছে, সরকারের যারা মাথায় বসে থাকবেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার ভাইপো অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে তাবড় তাবড় নেতা নেত্রীরা, যারা প্রতিদিন মানুষকে মিথ্যে কথা বলে, গুল দেয়, গুলবাজি করে ভোটে যেতে, সেই সাধারণ মানুষের টাকা লুটে খায়, তাদের সেবা দেবে সিনিয়র ডাক্তার, বড় বড় হাসপাতাল, বড় বড় ডাক্তারেরা। চন্দ্রচূড়ের মতন দালালবাজি যারা বিচারপতি, যারা দালালি করেন, যারা টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে দেন,
তাদের চিকিৎসা হবে বড় বড় হাসপাতালে। নরেন্দ্র মোদীর মতন মানুষ, বিজেপির বড় বড় নেতা নেত্রীদেরকে ভর্তি করাবেন, তারা কিন্তু ভর্তি হবেন বড় বড় হাসপাতালে এবং বড় বড় ডাক্তারের কাছে চিকিৎসা হবে। চিকিৎসা কিন্তু জুনিয়র ডাক্তারদের কাছে তারা করাবেন না। কিন্তু যারা সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া, ডেলি আনে ডেলি খায়, তাদের চিকিৎসা হোক সাধারণ ওই যারা আর্জি করে নতুন ভর্তি হয়েছে, চিকিৎসা স্বাস্থ্য নিয়ে পড়াশোনা সবে শুরু করেছে, তাদের কাছে গিয়ে চিকিৎসা করাতে হবে। এবং এই ভয়ঙ্কর কাণ্ডটাকে সিলমোহর দিচ্ছেন কে? DY চান্দচূড়। বিচারপতি বলতে আমাদের ঘৃণা করছে এই ধরনের ভারতবর্ষের প্রধান বিচারপতিকে। হতে পারে তার জন্য আমাদের এগেনস্টে FIR হতে পারে, আমাদের এগেনস্টে হয়তো অনেক কিছু হতে পারে, অত্যাচার হতে পারে, কিন্তু সমস্ত অত্যাচার, সমস্ত FIR এর জন্য আমরা প্রস্তুত আছি। কারণ কোনো অন্যায় কথা আমরা বলছি না। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নিয়ে যারা সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য সঠিক পরিষেবা না দেন, তাদের বিরুদ্ধে সব সময় গর্জে ওঠা উচিত। জুনিয়র ডাক্তাররা তবুও তো ভালো, তাদের মানবিক দরদ এতটাই বেশি, তারা প্রতিদিন প্রতিটা মুহূর্তেই আন্দোলনের মাঝেও চিকিৎসা করাচ্ছেন এবং এর আগেও তারা প্রতিদিন রাত জেগে চিকিৎসা দেন, চিকিৎসা পরিষেবা দেন। তারা ছাত্র, তারা স্টুডেন্ট, তাদের দায়িত্ব কিছু নেই, কিন্তু তারপরেও রাষ্ট্র তাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে দায়িত্ব। তারা সেই দায়িত্ব নিয়েও কাজ করছে, সেই দায়িত্ব নিয়েও তারা দিনের পর দিন পরিষেবা দিচ্ছে, কিন্তু তারপরেও তাদের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতের ভগবান, যদিও তিনি নিজেকে ভগবান বলেন না, এবং তথ্য প্রমাণ দিয়ে যদি যুক্তি হয় তাহলে বোঝা যাবে যে তিনি শুধু মানুষও নন, তিনি হচ্ছেন দানব। সেই দানব হুমকি দিচ্ছেন ডাক্তারদেরকে, জুনিয়র ডাক্তারদেরকে। দর্শক, আমরা ছোট্ট একটা ভিডিও দেখাবো, যে ভিডিওটা আপনারা সবাই চেনেন, সবাই জানেন। বাঘা যতীন বা বিনয় বাদল দীনেশ, বা যদি আমরা বলি ব্রিটিশ আমলে একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটা আমরা আপনাদের দেখাতে চাই, যে তাদের ওপরে, তারা যখন স্বাধীনতার জন্য, দেশের জন্য যেভাবে তারা লড়াই করেছিলেন, তাদের বিরুদ্ধে কিভাবে অত্যাচার হয়েছিল। ভগৎ সিং এর সাথে যারা ছিলেন, তাদের বিরুদ্ধে কিভাবে পুলিশ নির্যাতন করেছিলেন, সেই নির্যাতনের একটি ভিডিও ক্লিপিং আপনাদের দেখাচ্ছি। তাহলে বুঝতে পারবেন যে রাষ্ট্র সব সময় এই জিনিসটাই চায়। যখনই আপনি আন্দোলন করবেন, সেই আন্দোলনকে দমাবার জন্য রাষ্ট্র এইভাবেই আপনার উপরে অত্যাচার নামিয়ে আনবে। আসুন দর্শক, সেই ভিডিও, যে ভিডিও আমরা দেখাতে চাইছি, যে ক্লিপিং এ আমরা দেখতে পাচ্ছি যে ভগৎ সিং এর যারা সাথে লড়াই করছিলেন, তাদের উপর কিভাবে মানসিক শারীরিক টর্চার হয়েছিল ব্রিটিশ আমলে। আসুন দর্শক দেখুন। দর্শক, দেখলেন আপনারা, শুধু যে ভগৎ সিং বা তার সঙ্গীদের উপর আক্রমণ হয়েছিল তা নয়, কিন্তু নেতাজি সুভাষ চন্দ্র বসু থেকে মহাত্মা গান্ধী, দেশের তাবর রাজনৈতিক নেতা নেত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের ওপর ব্রিটিশদের কিন্তু অত্যাচার নেমে এসেছিল ভয়ঙ্কর রূপে। এবং আজকে এই আন্দোলনে কিন্তু আপনার আমার শরীরের ওপর এই ধরনেরই অত্যাচার নেমে আসবে, এটাকে স্বীকার করতে হবে এবং তার সাথে যুদ্ধ ঘোষণা করতে হবে না, শুধু লড়াই করতে হবে। একটাই স্লোগান উঠবে, জাস্টিস চাই। যতদিন না জাস্টিস দিতে পারবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী, ততদিন তাকে পদত্যাগ করতেও দেওয়া হবে না। এই স্লোগান হওয়া উচিত। আমরা চাই যে শুধু বিচার নয়, যারা এই পুরো কাণ্ডের সাথে বাইরে থেকে যুক্ত আছেন, যারা ডকুমেন্ট এভিডেন্সকে নষ্ট করার চেষ্টা করেছেন,
তাদের প্রত্যেকের যাতে বিচার হয়, এবং যতক্ষণ না বিচার হবে ততক্ষণ মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে দেওয়া হবে না। এই স্লোগান উঠুক সারা বাংলা, সারা ভারতবর্ষ, সারা পৃথিবী জুড়ে। দর্শক, আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।